রিদা আর সারোয়ার দুজনে মিলে বেরিয়েছে একটু ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। তারা ছোটখাটো একটা পার্ক সদৃশ এলাকায় সময় কাটাতে এসেছে। রিদার হাত সারোয়ারের হাতের মুঠোয় বন্দি। সারোয়ার তাকে নিয়ে একটা খোলা জায়গায় এসে বসে। সকাল সকাল পার্কে মানুষ কম আছে, তবে বেলা বাড়লেই এখানটা লোক সমাগম পূর্ণ হয়ে উঠবে। তখন স্কুল কলেজ ছুটি হলে ছাত্রছাত্রীরা চলে আসবে সময় কাটাতে। এই সকালের সময়টুকু এখানে একটু কম ভিড় থাকে। সারোয়ার আশেপাশে তাকিয়ে রিদাকে বলে, কি খাবো বলো? ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিম, আচার? না, আচার থাক, বাকিগুলোর কোনটা খাবে? আচার নয় কেন, সময় হয়নি এখনো, সময় হলে তখন অনেক এনে দিব। কিসের সময়? সারোয়ার রিদার দিকে তাকায়। তার তাকানো দেখে রিদা বুঝে ফেলে সারোয়ারের কথার মানে, তাই সে মুখ ফিরিয়ে নিয়ে বলে, মজা করছেন আমার সাথে? একদমই না, আমি সত্যি কথাই বলেছি, আমি এখনই আচার খাবো। কিন্তু এখনো তো কথা বলবেন না, আমাকে আচারই এনে দিতে হবে। রিদার জেদ দেখে সারোয়ার মুচকি হাসে। তারপর তাকে বসতে বলে সে একটু দূরে থাকা স্টল থেকে আচার আনতে যায়। ততক্ষণ রিদা চুপচাপ বসে প্রকৃতি দেখতে থাকে। তবে কিছুক্ষণ সময় পেরুলেও সারোয়ারের দেখা পাওয়া যায় না। সে আশেপাশে তাকিয়ে সারোয়ারকে খুঁজতে শুরু করে। মুহূর্তের মাঝে একটা লোক উধাও হয়ে যায় কিভাবে? রিদা উঠে পড়ে আশেপাশে খুঁজতে থাকে। এই জায়গা তার পরিচিত, বেশ কয়েকবার বান্ধবীদের সাথে এসেছে। তবে এখন সারোয়ারকে না পেয়ে সে ফোন করতে গেলে সে খেয়াল করে তার ফোনটাই সে আনেনি। আসার আগে ফোনে চার্জ না থাকায় সে চার্জ দিয়েছিল, তারপর আনতে ভুলে গিয়েছে। এখন সে টেনশনে পড়ে যায়। এলোমেলো হাঁটতে গিয়ে হঠাৎ তার হাতে টান পড়ে। হকচকিয়ে গিয়ে পেছনে ফিরতেই সে সারোয়ারকে দেখতে পায়। সারোয়ার তার হাত টেনে ধরে কিছুটা রাগ দেখিয়ে বলে, তোমাকে বসে থাকতে বলিনি? এলোমেলো ভাবে হাঁটছিলে কেন? ফোন কোথায়? তোমার জায়গায় না পেয়ে ফোন দিলাম, ধরনি কেন? রিদা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আপনি কোথাও উধাও হয়ে গিয়েছিলেন? আমি তো আপনাকে খুঁজতে উঠেছিলাম। সারোয়ার হাতের প্যাকেট দেখিয়ে বলে, একটা জিনিস চোখে পড়লো, সেটাই আনতে গিয়েছিলাম। এরই মাঝে তুমি হারিয়ে গিয়েছো। কি এনেছেন? চলো বসি আগে। রিদা সারোয়ারের সাথে পূর্বের জায়গায় এসে বসে। তারপর সারোয়ার প্যাকেট থেকে এক গোছা চুড়ি বের করে। নীল সাদার মিশ্রণে এই চুড়িটা অসম্ভব সুন্দর লাগছে। রিদা উচ্ছ্বসিত হয়ে বলে, এটা আমার জন্য? না না, এটা আমার গর্ধব বোকা বউটার জন্য। রিদা গাল ফুলিয়ে বলে, নিব না আমি, দিবও না আমি। মুখে একথা বললেও সারোয়ার নিচে থেকে রিদার হাত টেনে এনে চুড়িগুলো পরিয়ে দিতে থাকে। চুড়ি পরতে পরতে বলে, তোমার জন্য আচার আনতে গিয়েছিলাম, তখনই দেখলাম কয়েকটা মেয়ে এসব ব্যাগ থেকে নামিয়ে টেবিলে সাজাচ্ছে। হয়তো মাত্রই আসলো, দূর থেকে চোখে পড়াই কিনে নিলাম। রিদার হাতের দিকে দৃষ্টি রেখে বলে, অনেক সুন্দর এটা, দেখুন আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং হয়নি বোকা, আমি দেখে শুনিয়ে এনেছি। কথায় কথায় বোকা গর্ধব বলবেন না আমায়। তো কি বলবো? জান সোনা পাখি, দেখো এসব মিথ্যে কথা আমি বলতে পারবো না। তুমি যা, আমি তা বলেই ডাকবো তোমায়। আপনি ইনডিরেক্টলি আমায় অপমান করছেন। আমি ডিরেক্টলি বলছি তোমায়। রিদা গাল ফুলিয়ে সারোয়ারের থেকে মুখ সরিয়ে নেয়। সে আশেপাশের প্রকৃতির দিকে মনোযোগ দেয়। তখন সারোয়ার আলগোছে তার হাত টেনে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল প্রবেশ করায়। সারোয়ারের স্পর্শে রিদা একটু গলে গিয়ে বলে, আপনি আমার সাথে এখনই বাসায় যাবেন না? না যাওয়ার সম্ভাবনা বেশি, আমাকে আমাদের বাড়িতে যেতে হবে। আম্মু অপেক্ষা করছে, তো তুমি যাবে আমার সাথে? আমি আগে যাইনি কখনো আপনাদের বাসায়, এখন যাবে। তোমার স্বামীর সাথে স্বামীর বাড়ি যাবে। আপনার আম্মু কিছু মনে করবে না, বরং ছেলের বউকে পেয়ে আরো খুশি হবে। রিদা অল্প হেসে মাথা নাড়ায়। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই সে সারোয়ারের কপালে হাত দেয়। রাতের পর আর সারোয়ারের জ্বর আসেনি। এখন তার শরীরটা একটু গরম অনুভব হওয়ায় রিদা একটু মুখ ভার করে বলে, এখনো তো আপনি সুস্থ হননি, ফোন করে আর কয়েকদিনের ছুটি নিতে পারবেন না? সম্ভব না, এখানে আসার আগেই তো কয়েকদিনের ছুটি কাটিয়ে ফেলেছি। ভুলটা তোমার। আর দুদিন আগে তুমি আমায় বিয়ের প্রস্তাব দিলে, দুটো দিন বেশি তোমার সাথে থাকতে পারতাম। পুরনো কথা তোলায় রিদা বেশ লজ্জা পায়। সে ধীর কণ্ঠে বলে, আগে তো ভালোবাসাটা অনুভব করতে পারিনি, তবে আপনার আঘাত লাগার কথা শুনে ভেতরে ভেতরে অনেক কষ্ট হচ্ছিল। কোনো কিছুতেই মনকে স্থির করতে পারছিলাম না। শেষে বুঝলাম আপনাকে ছাড়া আমার গতি নেই। এই কয়েকদিনেই মনের ভেতরে চেকে বসে গেছেন আপনি, তাই তো বাধ্য হয়ে অমন কথা বলতে হয়েছিল আমার। সারোয়ার মুচকি হেসে বলে, আমার কাছে কিন্তু মোটেও অবাক লাগেনি। আমি জানতাম এমন কিছুই ঘটবে। সেটা সেদিন তোমার মেজর সাহেব ডাক শুনেই ধারণা করতে পেরেছিলাম। আপনি খুবই খারাপ জানেন, সব বুঝেও আমাকে কষ্ট দিয়েছেন। আমি নিচু থেকে আপনাকে মেসেজ দিলে ইগনোর করেছেন, ইচ্ছে করে এসব করেছেন আমায় কষ্ট দেওয়ার জন্য। সারোয়ার রিদার হাতে আচারের প্যাকেট তুলে দিয়ে বলে, তুমি ভুল বুঝেছো। আমি তোমার মনে ভালোবাসা জাগ্রত করেছি। সেই সাময়িক কষ্টের বিনিময়ে তুমি সারোয়ার নামক সুখ পেয়েছো। আপনি সুখ নামক অসুখ ছাড়া আর কিছুই না। এই একদিনের সুখের বিনিময়ে আমায় দীর্ঘদিনের অসুখে রোগী বানিয়ে দিয়ে চলে যাবেন বলছেন। এসব কথা বাদ দাও তো, দেখতে দেখতে সময় কেটে যাবে দেখবে। তাছাড়া এখন তো তুমি আমার, অবাধে কথা বলতে পারবো আমরা, দেখবে কখনো মনেই হবে না এই দূরত্বের কথা। দুধের সাথে ঘোলে মেটানোর কথা বলছেন আপনি। মানুষটা বড্ড খারাপ। এই খারাপ মানুষটাই তোমার স্বামী। এখন বসে আচার খাও, সেই কখন এনে দিয়েছি। রিদা সারোয়ারের সাথে টুকটাক গল্প করতে থাকে। তাদের গল্পের বেশিরভাগই সারোয়ারের পেশা নিয়ে চলতে থাকে। আবার মাঝে মাঝে সারোয়ার বিভিন্ন কথা বলে তাকে লজ্জা দিতে থাকে। রাতে ইমনের
ব্যথা পাওয়ার খবরটা সারোয়ারকে জানানো হয়নি। সুরাইয়া বেগম ইচ্ছে করেই শোনেননি। এমনিই বড় ছেলে নিজেই অসুস্থ, সেখানে ছোটটার কথা বললে আরো টেনশন করবে। ভাই বোনকে বড্ড ভালোবাসে সারোয়ার। নেহাত চাকরির জন্য সেভাবে কাছে পায় না, আদর ভালোবাসা দিতে পারে না, তবে দূর থেকে চেষ্টা করে নিজের সর্বোচ্চ দিয়ে মা আর ভাই বোনকে সহযোগিতা করতে। ওনার যমজ দুটোর মধ্যে ইমনটা একটু বুঝদার হলেও ইরিনটা কিছুই বোঝে না। একমাত্র মেয়ে আর দুই ভাইয়ের একমাত্র বোন হওয়ার সুবিধায় আদরের মাত্রাটা তার জন্য বেশিই ছিল। সেই অতিরিক্ত আদর পেয়ে মেয়েটা জীবন বুঝতে শেখেনি। সুরাইয়া বেগম যতই শাসন করার চেষ্টা করুক, দিন শেষে মেয়ের আদুরে মুখটার দিকে তাকালে আর বকা দিতে মন চায় না। আবার দেখা যায় ইরিনকে কিছু বলতে নিলেই আগেই ইমন এসে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়বে, নিজে থেকে সব দোষ নিজের নামে করে নিবে। এই ইরিনের এসব বাচ্চা মুখপনার পেছনে ইমনের হাতও কোনো অংশে কম না। গতকাল রাত করে বাসায় ফেরাই আজকে কলেজে যাওয়ার তাড়া নেই। তাছাড়া ইমন তো অসুস্থ, আর ইরিনকে হাজার মারলেও সে কলেজে যাবেই না, কারণ আজকে তার বড় ভাই আসবে, আবার চলেও যাবে বিকেল পরে। এই সময়টুকু সে ভাইয়ের আদর মিস করতে চায় না। ইরিন বেলা করে ঘুম থেকে উঠে মায়ের কাছে যায়, চোখ কচলে ঘুম ছড়ানো কণ্ঠে বলে, আম্মু ভাইয়া আসে নাই কেন? কখন আসবে? ফোন দাও না। আসবে আসবে, তোর ভাইয়ের রাতে জ্বর এসেছিল, সকালে কথা হয়েছে আমার, এখন তোর ভাবিকে নিয়ে বেরিয়েছে, চলে আসবে তাড়াতাড়ি। আম্মু ভাইয়া কি আজকেই চলে যাবে? তাই তো বললো, 2 দিন মাত্র ছুটি ম্যানেজ করেছিল, একদিন তো কালকেই চলে গেল, আর আজকেই ছুটি শেষ। এমন আসার কি দরকার ছিল? এই চোখের দেখা দেখালেই হয় নাকি? তার উপর দেখো এখন বাসায় আসলোই না, একটু ভাইয়াকে মন ভরে দেখতেও পারছি না, এখন গেলে আবার কবে না জানি আসে, ভাল লাগে না কিছুই। ইরিন মুখ গোমরা করে ইমনের রুমের দিকে চলে যায়। ইরিনের মন খারাপ করা দেখে তিনি মুচকি হাসেন। মন তো ওনারও খারাপ হয়, ছেলেটাকে ঠিক মতো সেবাও করতে পারছেন না। অসুস্থ শুনে গেল, আর ছেলে মাকে সাথে নিয়ে চলে এলো বিয়ে করতে। কোনো কিছুই ঠিকঠাক ভাবে হলো না, না ছেলেটা সুস্থ হলো আর না তিনি একটু সেবা করতে পারলেন। তবে মন খারাপটাকে একপাশে রেখে দিয়েছেন তিনি। সদ্য বিয়ে হলো গতকাল, বউয়ের সাথে সময় কাটিয়ে নিক, আজকে চলে গেলে বউটাও তো অপেক্ষা করবে, তার আগে নিজেদের মধ্যে সব মিটমাট করে নিলেই ভালো হয়। রিতা গাল ফলিয়ে সারোয়ারের থেকে মুখ সরিয়ে নেয়, সে আশেপাশের প্রকৃতির দিকে মনোযোগ দেয়। তখন সারোয়ার আলগোছে তার হাত টেনে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল প্রবেশ করায়। সারোয়ারের স্পর্শে রিতা একটু গলে গিয়ে বলে, আপনি আমার সাথে এখনই বাসায় যাবেন না? না যাওয়ার সম্ভাবনা বেশি, আমাকে আমাদের বাড়িতে যেতে হবে। আম্মু অপেক্ষা করছে তো, তুমি যাবে আমার সাথে? না, আমি আগে যাইনি কখনো আপনাদের বাসায়, এখন যাবে, তোমার স্বামীর সাথে স্বামীর বাড়ি যাবে। আপনার আম্মু কিছু মনে করবে না? বরং ছেলের বউকে পেয়ে আরো খুশি হবে। রিতা অল্প হেসে মাথা নাড়ায়। হঠাৎ কিছু একটা মাথায় আসতেই সে সারোয়ারের কপালে হাত দেয়। রাতের পর আর সারোয়ারের জ্বর আসেনি, এখন তার শরীরটা একটু গরম অনুভব হওয়ায় রিতা একটু মুখ ভার করে বলে, এখনো তো আপনি সুস্থ হননি, ফোন করে আর কয়েকদিনের ছুটি নিতে পারবেন না? সম্ভব না, এখানে আসার আগেই তো কয়েকদিন ছুটি কাটিয়ে ফেলেছি, ভুলটা তোমার। আর 2 দিন আগে তুমি আমায় বিয়ের প্রস্তাব দিলে 2 দিন বেশি তোমার সাথে থাকতে পারতাম। ওনার যমজ দুটোর মধ্যে ইমনটা একটু বুঝদার হলেও ইরিনটা কিছুই বোঝে না। একমাত্র মেয়ে আর 2 ভাইয়ের একমাত্র বোন হওয়ায় সুবিধায় আদরের মাত্রাটা তার জন্য বেশিই ছিল। সেই অতিরিক্ত আদর পেয়ে মেয়েটা জীবন বুঝতে শেখেনি। সুরাইয়া বেগম যতই শাসন করার চেষ্টা করুক, দিন শেষে মেয়ের আদরে মুখটার দিকে তাকালে আর বকা দিতে মন চায় না। আবার দেখা যায় ইরিনকে কিছু বলতে নিলে আগে ইমন এসে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়বে, নিজে থেকে সব দোষ নিজের নামে করে নিবে। এই ইরিনের এসব বাচ্চামোপনার পিছনে ইমনের হাতও কোনো অংশে কম না। গতকাল রাত করে বাসায় ফিরে আজকে কলেজে যাওয়ার তাড়া নেই। তাছাড়া ইমন তো অসুস্থ, আর ইরিনকে হাজার মারলেও সে কলেজে যাবেই না, কারণ আজকে তার বড় ভাই আসবে, আবার চলেও যাবে বিকেলের পরে। এই সময়টুকু সে ভাইয়ের আদর মিস করতে চায় না। ইরিন বেলা করে ঘুম থেকে উঠে মায়ের কাছে যায়, চোখ কচলে ঘুম ছড়ানো কণ্ঠে বলে, আম্মু ভাইয়া আসে নাই কেন? কখন আসবে? ফোন দাও না। আসবে আসবে, তোর ভাইয়ের রাতে জ্বর এসেছিল, সকালে কথা হয়েছে আমার, এখন তোর ভাবিকে নিয়ে বেরিয়েছে, চলে আসবে তাড়াতাড়ি। ইরিন হেলে তুলে ইমনের রুমে প্রবেশ করে। ইমন তখন বালিশের উপর ব্যথা পা রেখে বসে বসে ল্যাপটপ খাচ্ছে। ইরিন ঘুম ঘুম চোখ নিয়ে এসে শটান হয়ে শুয়ে পড়ে। ইমন তাকে খেয়াল করেও কিছু বলে না। ইরিন পাশ ফিরে হাত তুলে দিতে গেলে তার হাত ইমনের পায়ের উপর পড়তে যায়। ইমন ধপ করে তার হাত ধরে চিল্লিয়ে বলে, আমাকে মারতে এসেছিস বেয়াদব? জানিসই তো ব্যথা পেয়েছি, তাও এসে পড়েছিস জ্বালাতে? আমি জ্বালাই তোকে? আমি তো তোর ব্যথার কথা ভুলে গিয়েছিলাম, তাই বলে এভাবে রাগ দেখাবি? ও মা, এই সামান্য কারণে তোর চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। ইমন হক চোখিয়ে গিয়ে বলে, এটা কি হলো? কি বলেছি তোকে? এমন চোখের পানি নাকের পানি এক করে ফেলছিস কেন? মিথ্যা বলিস কেন? নাকের পানি নাই, নাক শুকনো একদম, খালি চোখ দিয়ে পানি পড়ছে। ইমন মুখ টিপে হেসে বলে, তার চোখের পানি বা কেন পড়ছে? আমার মন খারাপ ছিল, তার উপর তুই বকেছিস, তাই কান্না করবো এখন আমি? ওরে আমার আলালের ঘরে দুলালি, অভিনয় করা কমবে না তোর। ইরিন মায়ের কাছ থেকে আমার খাবারটা এনে দিত, ক্ষুধা লাগছে এখন, আনবো না, নিচে এনে খা। ইমন দাঁতে দাঁত চেপে বলে, আমি পারলে কি তোকে বলতাম? যা না বোন, তোর খাবারও নিয়ে আয়, একটা জিনিস দেখাবো তোকে, কথা না শুনলে দিব না পরে। লোভ দেখিয়ে কাজ করিয়ে নিচ্ছিস তো, আমারও সময় আসবে দেখিস, সেদিন তোকে কাজ করাতে করাতে খাটিয়ে মারবো আমি। ইরিন উঠে চলে যায় খাবার নিয়ে আসতে। তার আগে নিচের রুমে যেয়ে ফ্রেশ হতে, ঘুম থেকে উঠেই সোজা বেরিয়ে এসেছিল। ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়, তারপর রুমে এসে মুখে মুখে ক্রিম লাগায়। মাথার চুল
আছড়ে অতঃপর গলায় ওড়না ঝুলিয়ে হেলতে দুলতে রান্নাঘরে যায়। মাকে বলে দুজনের খাবার নিয়ে ইমনের রুমে যায়। তাকে দেখে ইমন রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইরিন একটু হকচকিয়ে গিয়ে বলে, এমন খেয়ে ফেলার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছিস কেন? ধর খাবার খা, খাবার আনতে বলেছিলাম তোকে, তুই তো বিয়ে বাড়ির সাজ সেজে বসে চলে এসেছিস। ইরিন ঠোঁট বাঁকিয়ে বলে, তো ফ্রেশ হবো না? আমি খাবো তো। এটাকে ফ্রেশ হও বলে? মনে হচ্ছে ফটোশুট করতে এসেছিস। সকাল সকাল ঝগড়া ভাল লাগে না, ধর খাবার খা। ইমন আর কথা না বাড়িয়ে নিজের প্লেট নিয়ে খাওয়া শুরু করেছে। সকাল সকাল মা পরোটা আর মুরগির গোস্ত রান্না করেছে। মুরগির গোস্ত সারোয়ারের বেশি পছন্দের, গরু কিংবা খাসি তেমন পছন্দ না। তাই ভাই ছুটিতে আসলে কয়েকদিন টানা মুরগি রান্না হবেই। ইরিনও পাশে বসে খেতে থাকে, সামনে ল্যাপটপ রেখে দুজনে একটা অ্যাকশন মুভি দেখতে থাকে। হঠাৎ খাওয়া থামিয়ে ইরিন বলে, ওই কি যেন দিবি বলেছিলে, কই দিয়ে খেয়ে নে, পরে দেখাবো। দিব না। ইরিন মুখ বাঁকিয়ে খেতে থাকে। খাবার শেষে প্লেট রেখে ইমনের রুমে আসলে ইমন সামনে একটা বাক্স রাখে। ইরিন কৌতূহল দৃষ্টি নিয়ে খুলে দেখে একটা স্মার্টফোন। ইরিন উচ্ছ্বসিত হয়ে তাকিয়ে ইমন বলে, ভাইয়া নাকি কিনে রেখেছিস? ভাইয়া নাকি কিনে রাখছিল, আসার সময় আম্মুর কাছে দিয়ে দিয়েছে। আম্মু সকালে আমাকে দিল, ল্যাপটপ প্রবলেম করতেছে, তাই ফোনটা আমার কাছেই থাকবে। ইরিন মুখ বাঁকিয়ে কিছু বলতে যাবে, তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। ইরিন লাফিয়ে উঠে বলে, ভাইয়া আসছে বোধহয়, আমি যাই। ইরিন দৌড়ে দরজা খুলতেই সারোয়ারকে দেখতে পায়। ভাইয়ের হাত টেনে বাসায় আনলে পেছনে রিদাকে দেখে অবাক হয়। মুখে একটু হাসি টেনে বলে, তুমিও আসবে জানতাম না তো, আসো। রিদা সংকোচ নিয়ে বাসায় প্রবেশ করে। তখনই রান্নাঘর থেকে সুরাইয়া বেগমকে আসতে দেখা যায়। তিনি এসে ছেলে আর ছেলের বউকে দেখে অনেক খুশি হন। সারোয়ার মা বোনকে দেখে বলে, ইমন কোথায়? ইরিন বলে, কালকে আসার সময় পা কেটে এখন রুমে বসে আছে। সারোয়ার চিন্তিত হয়ে রিদার দিকে তাকিয়ে ইশারা করে তার সাথে আসার জন্য। তারপর তারা ইমনের রুমের দিকে আগায়। ইমন ভাইকে দেখেই বড় করে একটা হাসি দেয়। সারোয়ার মুখ গম্ভীর রেখে ইমনের পায়ের আঘাত দেখতে যায়। তবে সারোয়ারের পিছনে রিদাকে দেখে ইমনের একটু লজ্জা পায়। তার পরনে ভাইয়ের লুঙ্গি পরা। এই আঘাত নিয়ে তো প্যান্ট পরা যাবে না, তারপরও সে হাফ প্যান্ট পরতে চেয়েছিল। তবে পরতে গেলে যদি ঘষা লাগে আরো ব্যথা পায়, তাই সুরাইয়া বেগম পরতে দেয়নি। সারোয়ার এসে তার লুঙ্গি সরিয়ে আঘাত লাগা জায়গা দেখে। হাঁটুর নিচে বেশ অনেকটা জায়গা ছুঁয়ে আঘাত পেয়েছে। সারোয়ার ইমনকে জিজ্ঞেস করে, ঔষধ লাগিয়েছিস কখন? সকালে আম্মু লাগিয়ে দিয়েছিল। সারোয়ার ইরিনকে বলে ঔষধের বাক্স এনে দিতে। রিদা তখনও দাঁড়িয়ে ছিল। সারোয়ার ইশারা করতেই সে ইমনের অপর পাশে গিয়ে বসে। ইমন অল্প হেসে রিদাকে বলে, কেমন আছেন ভাবি? ভালোই, কিন্তু তোমার অবস্থা তো ভালো না, কতটা ব্যথা পেলে? ইমন একটু ফিসফিস করে বলে, কলেজে যাওয়া লাগছে না, বেঁচে গেছি। সারোয়ার তার কথা শুনে একটু চোখ রাগালে ইমন চুপ হয়ে যায়। তবে রিদা এসে ফেলে ইমনের কথা শুনে। ইরিন ঔষধের বাক্স এনে দিলে সারোয়ার ধীরে ধীরে ঔষধ লাগিয়ে দেয় আর বলে, বড় হয়েছিস তুই, এখনো নিজেকে না সামলাতে পারলে মা বোনকে কিভাবে সামলাবি? আমি তো কাছে থাকি না, তোকেই তো সামলাতে হবে সবাইকে। অন্ধকারে খেয়াল করিনি, বাসের দরজা ভাঙা ছিল, আমার কোনো দোষ নাই, তারপরও সাবধানে চলতে হবে তোকে। সুরাইয়া বেগম ইরিনকে ডাকলে ইরিন দৌড়ে মায়ের কাছে চলে যায়। হঠাৎ ইমনের গত রাতে ইরিনের সাথে ঘটা ঘটনার কথা মনে পড়ে, তাই সে ভাইকে সব বলে। সারোয়ার সব শুনে ইরিনকে ডাক দেয়। ইরিন আসতে এসে কাছে বসিয়ে বোনের মাথায় হাত রেখে বলে, মেয়ে হয়ে জন্ম নিয়েছো, বিপদে প্রতিবাদ করা শিখতে হবে। কালকে তোমার হয়ে অন্য একজন প্রতিবাদ করে দিল, তবে তুমি একা থাকলে কি করতে? এসব সহ্য করতে? ইরিন এক পলক ইমনের দিকে তাকিয়ে বলে, আম্মু ভাইয়া ছিল তো, কিন্তু তুমি তাদের কিছুই জানাওনি। রিদার বড় ভাই ছিল বলে তুমি বুঝতে পেরে তোমায় সাহায্য করেছে। এরপর চলতে গেলে নিজের বিপদ নিজেকেই কাটিয়ে ওঠার সাহস করতে হবে। সবসময় মা ভাইয়া তোমার সাথে থাকবে না, তোমার কাজ তোমাকেই করতে হবে, মনে থাকবে তো? ইরিন উপর নিচে মাথা নাড়ায়। তারপর সারোয়ার উঠে ড্রয়িং রুমে যায়। তাকে দেখে সুরাইয়া বেগম বলেন, খালি রুমটা গুছিয়ে দিয়েছি, ইমনকেই ওই রুমে পাঠাতাম, কিন্তু ব্যথা পা নিয়ে টানা হাঁচড়া ভালো হবে না। তুই বরং রিদাকে নিয়ে ওই রুমে গিয়ে বসে, একটু রেস্ট নে, খাবার হয়ে গেলে আমি ডেকে নিব। সারোয়ার খুব ক্লান্ত থাকায় আর কথা বাড়ায় না। সে রুমে গেলেও রিদা থেকে যায়। শাশুড়ির সামনে ওভাবে স্বামীর সাথে না গিয়ে সে শাশুড়ির কাছেই বসে থাকে। সুরাইয়া বেগম তাকেও যেতে বলে সে যায় না, তাই রান্না করতে করতে তিনি রিদার সাথে টুকটাক কথা বলতে থাকে। তাদের কথা বলাটাও জরুরি। শাশুড়ি বৌমার মিল না হলে সংসার শান্তির হয় না। রিদা আগে যে ভুলটা করেছিল সেটাই সে এবার ঠিক করতে চায়, তাই নিজ থেকে সবার সাথে মিলে চলার চেষ্টা করতে থাকে।